সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ তোমরা জানো মাঝখানে আমার বিয়ের জন্য একটা বিশাল গ্যাপ ছিল। তবে এখন আমার বিয়ের ঝামেলা শেষ হয়নি, এখন আমি শ্বশুর বাড়িতে আছি। তবে চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে বলে শ্বশুর বাড়িতে বসে বসে আমাকে অডিও দিতে হচ্ছে। তো যাই হোক, আজকে যে সিনেমাটা আমি এক্সপ্লেন করতে চলেছি, এটা স্ক্রিপ্ট কিন্তু তোমাদের মতো একজন দর্শক পাঠিয়েছে। ওই ভিডিওটা এক জায়গা থেকে অলরেডি দেখেছে, কিন্তু তারপরেও ওর ইচ্ছা যে ওটাও আমার মুখ থেকে শুনবে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কিন্তু কেউ হুটহাট আমাদের স্ক্রিপ্ট পাঠিয়ে দেবে না, কারণ তোমরা যদি কেউ স্ক্রিপ্ট পাঠাও সেটা আমরা নাও করতে পারি না, আবার দেখা যায় নিতেও সমস্যা হয়, কারণ আমাদের তো একটা লিস্ট থাকে কাজের, যে এটার পরে আমরা এই সিনেমাটার উপর কাজ করবো। তো ওরকম করে হুট করে একটা স্ক্রিপ্ট দিলে হয় কি, উল্টোর মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। তবে তারপরে সমস্যা নেই, তোমরা স্ক্রিপ্ট যদি দিতে চাও আগে আমাদের কাছে জিজ্ঞেস করবে, আমরা পারমিশন দিলে বা হ্যাঁ বললে তারপর তোমরা স্ক্রিপ্টের উপর কাজ করবে। তো যাই হোক, আজকে আমরা একটা জাপানিজ এনিম সিনেমা এক্সপ্লেন করবো, যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 2006 সালে, আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 824 কোটি টাকা। তো বুঝতে পারছো এটা অনেক ব্যবসায় সফল সিনেমা ছিল। তো যাই হোক, এই সিনেমাটা আমি যখন দেখেছি আমার কাছে কেমন লেগেছে এটা আমি বলতে পারবো না, তবে খারাপও লাগেনি আর কি, এবং অন্যরকম একটা ফিল এসেছে। তো আমি এটা সংক্ষেপে এক্সপ্লেন করে দেখি তোমাদের মধ্যে কি ফিল আসে। তো সিনেমার শুরুতে আমরা সমুদ্রে একটা জাহাজ দেখতে পাই, আর তখন সমুদ্রে কিন্তু প্রবল ঝড় হচ্ছিল। তো জাহাজের মানুষ তো মনে করছিল যে এটা সামুদ্রিক ঝড়, কিন্তু তখনই মানুষ দেখতে পায় যে আকাশে দুটো ড্রাগনের লড়াই হচ্ছে। মানে ঝড়ের কারণটা হচ্ছে এটি। তো ড্রাগন দেখে জাহাজের মানুষ তো অবাক হয়ে যায়, কারণ তারা ড্রাগনের গল্প শুনেছে, কিন্তু ড্রাগন যে বাস্তবে আছে এরকম তো তারা জানেনি। মানে এই প্রথম তারা ড্রাগন দেখলো। তো এরপর দেখা যায় ওই ড্রাগনের মধ্যে একটা ড্রাগন আরেকটা ড্রাগনকে গলা কেটে মেরে ফেলে, আর তারপর মৃত ড্রাগনটি সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর তখন আশেপাশের পরিবেশ একেবারে ঠান্ডা হয়ে যায়, মানে ঝড় শেষ। তো এরপর জাহাজের ওই নাবিকের এই ঘটনা রাজার কাছে গিয়ে খুলে বলে, যেটা শুনে রাজার অনেক পুরনো একটা লোক বলেন, শত শত বছর আগে মানুষ আর ড্রাগনরা একসাথে বসবাস করত, কিন্তু একসময় মানুষ পানি এবং মাটিকে বেছে নেয়, আর ড্রাগন আকাশ এবং বাতাসকে বেছে নেয়। আর তারপর মানুষ এবং ড্রাগনের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে এবং তারা আলাদা হয়ে যায়। তবে তারপরেও রাজা এই কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারে না, সেই ঘটনাকে তদন্ত করতে বলে এবং সেখান থেকে চলে যায়। আর এরপর রাজা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। আর তখনই আমরা দেখি পেছন থেকে রাজার ছেলে বের হয় এবং রাজাকে ছুরি দিয়ে আঘাত করে এবং রাজাকে মেরে রাজার তরল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর সে পালাতে পালাতে একটা মরুভূমিতে এসে পড়ে, যেখানে অনেকগুলো নেকড়ে তাকে ঘেরাও করে ফেলে। আর তখন সে তার তরল বের করতে যাচ্ছিল, কিন্তু সে বুঝে যায় এতগুলো নেকড়ের দলের সাথে সে পারবে না, এই নেকড়ের দল তাকে খেয়ে ফেলবে। কিন্তু তখনই আমরা দেখি কেউ একজন নেকড়েদেরকে একটা একটা তীর দিয়ে মেরে ফেলছে। আর তারপর যখন রাজার ছেলে সেই লোকটার মুখোমুখি হয়, তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। তো এরপর তার যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে একজন লোকের সামনে রয়েছে, আর লোকটা তার নিজের পরিচয় দেয়, তার নাম হচ্ছে গেট। আর এরপর দেখা যায় গেট রাজার ছেলের পরিচয় জানতে চায়। তো এরপর ওই ছেলেটা বলে, আমার নাম অ্যারেন এবং আমি 17 বছরের একটা রাজপুত্র, কিন্তু মাঝে মাঝে আমার মধ্যে যে কি হয়, কোন একটা অদৃশ্য শক্তি মনে হয় ভর করে, যখন আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আর তারপর সে কি করে এসেছে সেটাও বলে দেয়। তো এর জন্য সে তার রাজ্যে ফিরে যেতে পারবে না। আর এরপর অ্যারেন গেট সম্পর্কে জানতে চায়। তো গেট তখন বলে, আমি একজন মুসাফির। মুসাফির মানে হচ্ছে সে নির্দিষ্ট কোনো জায়গায় মানে বসবাস করে না, জাস্ট ঘোরাফেরা করে আর কি, এরকমই বুঝিয়েছে। তো এরপর অ্যারেন ঠিক করে যেহেতু তার কেউ নেই, সেই গেটের সাথেই যাবে। আর গেটও মেনে নেয়, ওকে সাথে করে নিয়ে যায়। আর যেতে যেতে গেট অ্যারেনকে বলে, সমুদ্র থেকে একটা অশুভ শক্তি বের হচ্ছে, যার কারণে এখানকার সকল প্রাণী আস্তে আস্তে মারা যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে। আর এ কারণে রাখাল জেলেরা এসব এলাকা থেকে দূরে চলে যাচ্ছে। তো এরপর দেখি আমরা গেট এবং অ্যারেন ঘুরতে ঘুরতে একটা নতুন শহরে চলে আসে। আর এখানে গিয়ে তারা দেখতে পায় এখানে অনেক মানুষকে বন্দী করা হয়েছে, মেয়েদেরকে ধরে নিলামে তোলা হয়েছে, মানে হাটে বাজারে মেয়েদেরকে বিক্রি করা হচ্ছে, এবং এখানে সবাই অন্যায় এবং পাপে লিপ্ত রয়েছে। আর তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে একটা গলিতে আধমরা অবস্থায় কিছু পড়ে থাকা মানুষ দেখতে পায়। তো গেট তখন বলে, এখানে তুমি যা দেখতে পাচ্ছ এই সবকিছু হচ্ছে অশুভ শক্তির কালো জাদুর প্রভাবে। তো এইসব দৃশ্য দেখে এরন অনেক কষ্ট পায়। আর তখন গেট এরেনকে বলে, আমার কিছু কাজ আছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, আর তুমি এদিকেই থেকো। তো এরপর যখন এরেন একা শহরটি ঘুরতে থাকে, তখন হঠাৎ করে সে একটা মেয়েকে দেখতে পায়, যাকে কিছু লোক পাকড়াও করেছে, এবং তারা মেয়েটাকে ধরে বলছে যে তুই একটা ডাইনি। অ্যাকচুয়ালি মেয়েটার মুখে একটা কালো দাগ ছিল, তো এই জন্য মেয়েটিকে ডাইনি বলছে। তো এই মেয়েটির এরকম অবস্থা দেখে এরেন করে কি ওকে বাঁচাতে যায়, এবং সে করে কি তার তরল দিয়ে মানে খোলস না ছাড়িয়ে সেটা দিয়ে ওই লোকগুলোকে মেরে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু উল্টো মেয়েটি করে কি ওকে দেখে দৌড়ে সেখান থেকে চলে যায়, মানে ধন্যবাদ তো দেয় না, উল্টো চলে যায় এখান থেকে। তো ব্যাপারটা এরেনের কাছে খুব উইয়ার্ড লাগে। তো সে একরকম দুঃখ পেয়ে সেখানে বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। আর ঘুমের মধ্যে সে দেখতে পায় যে আকাশের মধ্যে একটা ড্রাগন, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। আর দেখা যায় কিছু লোক এখানে এসেছে এবং তাকে লাথি মারছে। আর এরেন তারপর যখন ওই লোকগুলোর চেহারা দেখে, তখন বুঝতে পারে এই লোকদের সে একটু আগে মেরে ওই মেয়েটিকে বাঁচিয়েছিল। তো ওই লোকগুলো এরেনকে অনেক মারে এবং তারপর এরেনকে বন্দী বানিয়ে নেয়। তো এরপর যখন এরেনের জ্ঞান ফিরে, সে দেখতে পায় তার হাতে হাতকড়া লাগানো হয়েছে এবং একটা গাড়ির মধ্যে ফেলে দেয়। আর এখানে আমরা আরো দেখি যে ওই লোকগুলোর যে সর্দার, সে এরেনের তরোয়ালটা দেখে নর্মাল কিছু মনে করে, আর সেটা পানিতে ফেলে দিয়ে এসেছিল, মানে নর্মাল একটা তরল মনে করেছে। কিন্তু এই তরলের মধ্যে কি স্পেশালিটি রয়েছে এটা আমরা পরেই জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখি এরেন গাড়ির মধ্যে তার সাথে বন্ধু আর অনেক লোককে দেখতে পায়। আর তখনই এরেন দেখতে পায় যে গাড়ির বাহির থেকে
আলো দেখা যাচ্ছে। আর এরপর আমরা দেখতে পাই যে এই আলোটা আসছে হচ্ছে গেটের শরীর থেকে। তো তখন আমরা বুঝতে পারি গেট কোনো নর্মাল মানুষ নয়। আর সে গাড়ির দরজা খুলে ভেতরে আসে এবং অ্যারনের হাতে যে হাত করা ছিল সেই লোহার হাত করার উপর হাত দিলেই সেটা অটোমেটিক্যালি ভেঙে খুলে যায়। তো এখন আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাই যে গেটের ভেতর আসলে কোনো সুপার পাওয়ার রয়েছে। আর সেটা কিসের সুপার পাওয়ার এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, গেট তো অ্যারনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আর তারপর নির্জন পাহাড়ের উপরে একটা বাড়িতে নিয়ে যায় যেখানে তেনার নামে একটা মেয়ে থাকতো। আর এখান থেকে আমরা জানতে পারি যে গেট আর তেনার অনেক বছর আগে থেকে একে অপরের সাথে পরিচিত এবং মাঝে মাঝে গেট এখানে আসতো। তো এরপর যখন তেনার আর গেট একে অপরের সাথে কথা বলছিল তখন ওদের শব্দ পেয়ে একটা মেয়ে সেখানে আসে। আর তখন তেনার গেটের সাথে মেয়েটার পরিচয় করে দিতে লাগে। তো মেয়েটার নাম ছিল হচ্ছে থিরু। আর এটাই কিন্তু সে মেয়ে যে মেয়েকে অ্যারন কিন্তু বাঁচিয়েছিল। তো যাই হোক, থিরুর একটা সমস্যা ছিল, সে অপরিচিত মানুষদের সামনে যেত না। কিন্তু গেট যখন ওই মেয়েটির সাথে ভালো মতো কথা বলে তখন সে বুঝতে পারে যে গেট আসলে ভালো মানুষ এবং ইজি হয়ে যায়। তো যাই হোক, গেট থিরুর মুখে কালো একটা দাগ দেখতে পায় এবং গেটের ভেতর যেহেতু সুপার পাওয়ার রয়েছে আমরা বুঝতে পারি যে গেট হয়তো থিরু সম্পর্কে অনেক তথ্য জেনে গিয়েছে। কিন্তু তারপরেও গেট এ সম্পর্কে কিছুই বলে না এবং থিরুর মধ্যে কি স্পেশাল পাওয়ার রয়েছে সেটাও আমরা জানতে পারি না। থিরু মানে ওই মেয়েটি আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি যে লোকগুলো অ্যারনকে বন্দী করেছিল তারা এই সিনেমার যে ভিলেন কোবের কাছে যায়। আর কোবের কাছে গিয়ে তারা এন এবং গেটের সম্পর্কে সবকিছু বলে যে গেট অ্যারনকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, যেটা শুনে কোব রেগে যায় এবং অ্যারনকে আবার ধরে আনতে বলে। তো এখানে একটা মজার ফ্যাক্ট বলি, এই কোবকে যে দেখতে পাচ্ছ, এই কোবের যে ভয়েসটা দিয়েছে এটা কিন্তু কোনো মহিলা ভয়েস দেয়নি, এটার ভয়েস দিয়েছে হচ্ছে 2003 সালে আসা স্পাইডারম্যান 1 সিনেমার যে ভিলেন ছিল সেই আর কি। তো যাই হোক, আমরা এখন জানতে পারি যে গেটের চেয়ে কোবের শক্তি অনেক বেশি এবং তারা দুজনেই কিন্তু জাদুকর। তো এখন ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম যে গেটের কাছে এত পাওয়ার কই থেকে আসলো। আর কোবের শক্তি গেটের চেয়ে বেড়ে গিয়েছে, এর কারণটা হচ্ছে মানুষ যদি ভয় থাকে বা হতাশায় থাকে তাহলে কোবের ভেতরে শক্তি বেশি আসে এবং যতদিন এখানকার মানুষ ভয় পেয়ে থাকবে ততদিন কোবের শক্তি আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো যাই হোক, এর পরের দিন সকালে আমরা দেখি থিরু তেনারকে ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে অ্যারনের কাছে চলে আসে। মানে ও জানতো না যে অ্যারন এই বাড়িতে রয়েছে। তো অ্যারনকে দেখে সে চিনতে পারে এবং রেগে যায়। মানে বিষয়টা আমার কাছে খটকা লাগলো। অ্যারন কিন্তু থিরুকে উল্টো বাঁচিয়েছিল, তবে তারপরেও থিরু তাকে দেখতে পারছে না। কেন দেখতে পারছে না এটা আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু এরপরে আমরা দেখি তেনার থিরুকে বোঝায় যে অ্যারনও ভালো ছেলে, খারাপ ছেলে নয়, কিন্তু থিরু কোনো কথাই নেয় না। আর অন্যদিকে দেখা যায় গেট শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যারনের তরলটা খোঁজার জন্য। তো হয়তো অ্যারনের তরলের মধ্যে স্পেশাল কিছু রয়েছে, সেটা আমাদের এখনো বলা হয়নি। আর এদিকে দেখা যায় থিরুকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তেনা এর জন্য তাকে অনেক জায়গায় খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। আবার ওদিকে অ্যারনও তো থিরুকে খুঁজছিল। তো অ্যারন থিরুকে পাহাড়ের একটা খোলা জায়গায় দেখতে পায় যেখানে থিরু গান গাচ্ছিল। তো এই গানটা শুনে অ্যারনের মনে অনেক কষ্ট জাগে এবং সে কান্না করতে থাকে। আর এরপর থিরু যখন ঘুরে অ্যারনকে দেখতে পায়, অ্যারনের অবস্থা দেখে অ্যারনের জন্য তার মায়া লাগে। আর এরপর সে অ্যারনের সাথে এসে কথা বলে এবং বলে যে কেন সে অ্যারনকে অপছন্দ করছে। অ্যাকচুয়ালি যেদিন অ্যারন ওই লোকগুলোর কাছ থেকে থিরুকে বাঁচাতে গিয়েছিল তখন ওই লোকগুলো বলেছিল তোর যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা, কিন্তু তখন অ্যারন বলেছিল আমার কোনো জানের মায়া নেই। তো এই কথাটার জন্যই থিরু মূলত অ্যারনকে পছন্দ করছে না। অ্যাকচুয়ালি থিরুর মতে একজন মানুষকে সর্বপ্রথম আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের কথা ভাবতে হবে, কিন্তু অ্যারনের মধ্যে এই বুঝটা নেই। আর এই জন্যই সে অ্যারনকে পছন্দ করে না। কিন্তু আজকের পর থেকে সে অ্যারনের সাথে রেগুলার সময় কাটাতে থাকে এবং একসময় সে অ্যারনকে ভালোবেসেই ফেলে। তো এরকম ঘুরতে ঘুরতে একদিন অ্যারন থিরুকে বলেই বসে যে আমি আসলে মৃত্যুকে অনেক ভয় পাই আর এই মৃত্যু ভয়ের কারণেই আমি এভাবে পালিয়ে বেড়াচ্ছি। তো এই সব কথা শুনে থিরু বলে দেখো প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু এর পরের দিনই থিরু অ্যারনকে আর কোথাও খুঁজে পায় না। আর এরপর সে যখন পুরো বাড়ি খুঁজে না পায় তখন সে বুঝতে পারে যে অ্যারন এখান থেকে চিরতরে হয়তো চলে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি কবের লোকেরা তেনার বাড়িতে আসে এবং গেটের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তেনা বলে গেট তো বাসায় নেই। যা শুনে ওই কবের লোকেরা তেনারকে কিডন্যাপ করে এবং যাওয়ার আগে তারা থিরুকে বেঁধে রেখে যায় এবং বলে গেট যদি আসে গেটকে বলবি তেনারকে যদি বাঁচাতে চায় তাহলে কোবের প্রাসাদে গেটকে আসতে হবে আর তেনারকে বাঁচিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমরা দেখি অ্যারন কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে আর হঠাৎ করে সে তার নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায়, মানে নিজের ছায়া দেখতে পায়, যা দেখে সে ভয়ে পালাতে থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর ওই ছায়াটি যখন তাকে সাহায্য করতে আসবে তখন সেখানে জাদুকর কপ চলে আসে আর সে অ্যারনকে নিয়ে সেখান থেকে তার প্রাসাদে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি থিরুকে যে বেঁধে রাখা হয়েছিল সে কিন্তু অনেক কষ্টে নিজেকে মুক্ত করেছে আর তারপর গেটকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই সে গেটকে খুঁজেও পায় আর তারপর গেটকে সব খুলে বলে, যা শুনে গেট মারাত্মক রেগে যায় এবং থিরুর কাছে অ্যারনের তরোয়ারি দেয় এবং বলে এই তরোয়ালটি তুমি অ্যারনের কাছে পৌঁছে দিও আর আমি সরে যাচ্ছি তেনারকে বাঁচাতে। তো এরপর থিরুকারীকে অ্যারনকে খুঁজতে চলে যায় আর তখন সে হঠাৎ করে অ্যারনকে সামনে দেখতে পায়। তো অ্যারনকে সে যখন ডাকে অ্যারন কোনো কথার উত্তর দেয় না, উল্টো সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, মানে চলে যেতে থাকে। তো থিরু তখন ওর পেছন পেছন যায় ডাকে, কিন্তু অ্যারন কোনো কথা বলে না, ও শুধু লাগাতার যেতেই থাকে। তো থিরুর তখন মনে হয় অ্যারন হয়তো তাকে অনুসরণ করতে বলছে, মানে ওর পেছন পেছন আসতে বলছে। তো এর জন্য সে করে কি অ্যারনের পিছু পিছু যেতে থাকে। তবে এখানে থিরুর কিন্তু মোটেও ধারণা ছিল না যে এটা অ্যারন নয়, এটা অ্যারনের ছায়া। আর এরপর আমরা দেখি কবের প্রাসাদে গেট পৌঁছে গিয়েছে আর তাকে দেখেই কব বলে তুমি
তুমি যেহেতু এখানে এসেই পড়েছো তাহলে আমি আমার কথা মতো তেনারকে মুক্ত করে দেব। কিন্তু তখনই গেটের উপর অ্যারেন হামলা করে, যা দেখে গেট বুঝে যায় যে অ্যারেনকে কালো জাদু করে ওকে পুতুল বানিয়ে ফেলা হয়েছে। আর তারপর সে অ্যারেনকে আস্তে আস্তে বোঝাতে থাকে যে অ্যারেন কে। তো এরপর অ্যারেন ঠিক হয়ে যেতে লাগে, কিন্তু তখনই কোবের লোকেরা গেটকে হামলা করে এবং ওকে বন্দী করে ফেলে, মানে দড়ি দিয়ে পুরো বেঁধে ফেলে। আর তারপর কব এরেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা ছায়া এরেনকে দেখি, সে থিরুকে নিয়ে ঠিক প্রাসাদের সামনে চলে আসে। আর থিরুকে তখন বলে এই তরোয়ালটা নাও, তুমি নাও, আর এটা গিয়ে অ্যারেনকে দেবে, আর অ্যারেনকে বাঁচাও, কারণ একমাত্র তুমি ওকে ঠিক করতে পারো। তো থিরু তো পুরো শকড হয়ে যায়, তাহলে আমি কার সাথে আসলাম। আর তখন ওই ছায়াটি বলে যে আমি এরেনের ছায়া। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে এরেন সবসময় ভয় পেত এবং এই ভয়টাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর এর জন্যই এরেনের ছায়া বা প্রতিচ্ছবি সে দেখতে পেত। তো ওই ছায়া থিরুকে বলে তুমিই পারবে একমাত্র এরেনকে নতুন করে নির্ভয়ে বাঁচতে শেখাতে। আর তারপর শেষ ওই ছায়া এরেনটি থিরুকে জড়িয়ে ধরার বলে আসল এরেনের সাথে তুমি যখন দেখা করতে যাবে তখন ওর আসল নাম লেবালন বলে ওকে ডাকবে। তো এরপর ওই ছায়ার কথা মতো থিরু প্রাসাদের ভেতরে গিয়ে এরেনকে খুঁজতে থাকে এবং ফাইনালি সে পেয়েও যায়। কিন্তু এরেনের মধ্যে কোনো হুঁশ ছিল না, মানে তাকে কালো জাদু দিয়ে পুরো পুতুল বানিয়ে দেওয়া হয়েছিল, মানে কোব যা বলবো তাই করবে। তো থিরু সেখানে গিয়ে এরেনকে বলে দেখো আমাদের জীবন একটাই, আর তাই এই সুন্দর জীবন আমাদের সুন্দরভাবে বাঁচতে হবে, আমাদের ভয় পেলে চলবে না, আর তোমাকে এই গেট এবং তেনারকে বাঁচাতে হবে। আর তারপর থিরু এরেনকে জড়িয়ে ধরে আর ওর আসল নাম লেবালন বলে ডাকে, মানে খুঁজলির ওষুধ আর কি। তো যাই হোক তখনই এরেনের হুঁশ ফিরে আসে এবং সে থিরুকে নিয়ে গেট আর তেনারকে বাঁচাতে চলে যায়। আর তাদের কাছে যেতেই দেখতে পায় গেটকে কব আর তার লোকেরা হাত পা বেঁধে সাগরে ফেলে মারার চেষ্টা করছে। কিন্তু তখনই কব এরেনকে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে ওর হুঁশ ফিরলো কিভাবে, আমি তোকে মারাত্মক কালো জাদু করেছিলাম যাতে ওকে মাটির পুতুলের মতো ব্যবহার করতে পারি। কিন্তু তখন আমরা দেখি এরেনের কাছে কিন্তু এই তরোয়ালটা রয়েছে এবং এরেন সিদ্ধান্ত নেয় সে এখন তার বাবার তরোয়াল ইউজ করে গেটকে বাঁচাবে। কিন্তু ফাইটের আগে সে তার বাবার তরোয়ালের কাছে সাহায্য চায়। আর এরপর সাহায্য চেয়ে সে যখন তরোয়ালটি খোলে আমরা দেখতে পাই এটা কোনো সাধারণ তরোয়াল না, এটার মধ্যে অনেক জাদু রয়েছে। আর গেট তখন একটা মুস্কি হাসি দেয়, তার মানে গেট এরেন এবং এই তরোয়ালের স্পেশালিটি জানতো আর এর জন্যই সে তরোয়ালটা উদ্ধার করেছিল। তো এরপর আমরা দেখি এরেন তার তরোয়াল দিয়ে এগিয়ে কবের সকল লোককে মেরে ফেলে। আর এরপর যখন এরেন কবের কাছে যাবে তখন কব করে কি তার কালো জাদু করতে লাগে, কিন্তু এরেন তখন ওই হাতটাই কেটে ফেলে, যার কারণে কব তার আসল রূপে চলে আসে, মানে ডাইনির রূপে। আর তারপর থিরুকে ধরে মারার জন্য নিয়ে যায় যাতে সে অমরত্ব পেতে পারে। কিন্তু এরেন তখন তাকে বলে এই পৃথিবীতে কেউ অমর হতে পারবে না। কিন্তু এটা শোনার পরে কব উল্টো থিরুকে মেরে ফেলে। আর এটা যখন এরেন দেখতে পায় সে অনেক কষ্ট পায়। কিন্তু তখনই এই সিনেমার একটা টুইস্ট আসে, সেটা হচ্ছে থিরু আবার জেগে ওঠে এবং সে যখন দাঁড়িয়ে থাকে এটা দেখে কব তো পুরো শকড হয়ে যায় এবং বুঝতে পারে থিরু কোনো সাধারণ মানুষ নয়, থিরু একমাত্র তাকে হয়তো সেই অমরত্বটা দিতে পারবে, কারণ থিরুর ভেতরে সে অমরত্ব রয়েছে। তো এর জন্য সে উল্টো থিরুর কাছে অমরত্ব ভিক্ষা চায়। কিন্তু তখনই থিরু একটা ড্রাগনে পরিণত হয় আর তারপর থিরু কবকে মেরে সেখান থেকে চলে যেতে লাগে। তো এর মানে হচ্ছে থিরু কিন্তু মানুষ নয়, সে একটা ড্রাগন ছিল। আর থিরু যখন চলে যাচ্ছিল তখন এরেনও করে ওর সাথে যাওয়ার জন্য ওর উপর লাভ দেয়। আর তখন থিরু এরেনকে তার ডানায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি গেট তেনারকে বলে যে আমি প্রথম দেখায় বুঝে ফেলেছিলাম যে থিরু কোনো মানুষ নয়, একটা ড্রাগন। আর এরপর আমরা দেখি গেট আর তেনার সেখান থেকে চলে যায় এবং এই পুরো শহর থেকে কিন্তু এখন কালো জাদুর প্রভাব চলে গিয়েছে এবং মানুষ স্বাভাবিক হতে শুরু করেছে। আর এরপর ডিনারে আমাদের দেখানো হয় তেনার, এরেন, থিরু এবং গেট সবাই মিলে একসাথে সময় কাটাচ্ছে। আর তারপরে গেট এবং এরেন বিদায় নেয় নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য, আর তেনার এবং থিরু তাদের এই বাড়িতেই থেকে যায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমাটি খুব যে ভালো ছিল তাও না, আবার সিনেমাটি যে খুব খারাপ লেগেছে তাও না। মানে এরকম থাকে না যে সিনেমাটি দেখতে বসলাম 2 মিনিট দেখার পরে না আর দেখবো না, আমার কাছে এরকম মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে না দেখি শেষ পর্যন্ত কি হয়েছে। তো আমার কাছে এটা খুব বেশি খারাপ লাগেনি। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, জাপানিজ এনিমে হিসাবে এই সিনেমার রেটিং কিন্তু খুবই খারাপ এবং এটাকে তুমি এনিমের মধ্যে সবচেয়ে খারাপ সিনেমা বলতে পারো। তবে যে যাই বলুক আমার কাছে সিনেমাটি যথেষ্ট ভালো লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর গাইজ তোমরা যারা সিরিজ দেখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। অলিভিয়া সিরিজ নামে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যেখানে কোরিয়ান, হলিউড, চাইনিজ এবং ইন্ডিয়ান জনপ্রিয় যে সিরিজগুলো রয়েছে সেগুলো রেগুলারলি এক্সপ্লেন করা হবে। তো সেই হিসাবে ইন্ডিয়ান জনপ্রিয় যে ইউটিউবার ভুবন বামের নতুন যে ওয়েব সিরিজটা এসেছে সেটার এক্সপ্লেন কিন্তু অলরেডি অলিভিয়া সিরিজে শুরু হয়ে গিয়েছে। তো এই সিরিজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো দেরি না করে এখন ওই চ্যানেলটিতে চলে যাও, সাবস্ক্রাইব করো এবং উপভোগ করো নতুন নতুন সিরিজ। আর আসলে হয়েছে কি, আমাদের যে মেন 3টা চ্যানেল রয়েছে এই 3টা চ্যানেলে যে কতবার কত ধাক্কা এসেছে এর জন্য আমরা সিকিউরিটি স্বরূপ আরো 3টা চ্যানেল ক্রিয়েট করে রাখবো, যাতে যদি কখনোই মেন 3 চ্যানেলের সমস্যা হয় আমরা ওখানে শিফট হয়ে যেতে পারি। তো এটা যে কমার্শিয়াল উদ্দেশ্যে করা হচ্ছে তা না, এটা মনে করে এক ধরনের কেরিয়ার বাঁচানোর জন্য করতে হচ্ছে। আর তুমি এটা খেয়াল করবে যত ইউটিউবারই থাক না কেন তাদের সবারই 2-3টা করে চ্যানেল রাখে, যাতে একটা চ্যানেলের সমস্যা হলে আরেকটা চ্যানেলে তারা কন্টিনিউ করতে পারে। তবে তারপরেও তোমরা যারা চাও যে র্যান্ডম ভিডিও চ্যানেল Savage420 বা র্যান্ডম অ্যানিমেশন টিকে থাকুক, তারা অবশ্যই গিয়ে আমাদের যে 3টা বিকল্প চ্যানেল তৈরি করবো সেগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। রেগুলার ভিডিও না দেখলেও হবে, কিন্তু জাস্ট সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো, যাতে এখানে আমাদের কোনো সমস্যা হলো ওখানে আমরা আবার কাজ শুরু করতে পারি।